আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমি আব্দুল আল রাকিব আপনাদের জন্য নিয়ে এলাম HTML এর ক্র্যাশ কোর্স। একদম বিগিনারদের জন্য। এই কোর্স করার জন্য কোনো প্রিরিকুইজিটের দরকার নেই, যে কেউই করতে পারবেন। আমি চেষ্টা করব এই ভিডিওতে আপনাদের HTML এর সবকিছু কভার করে দেওয়ার জন্য। তো চলুন আমরা HTML এর জার্নি শুরু করি। আচ্ছা, হোয়াট ইজ HTML? HTML কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা জাস্ট একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার তৈরি করতে পারি। আচ্ছা, হোয়াট উই নিড টু স্টার্ট। শুরু করার জন্য আমাদের সিম্পলি একটা টেক্সট এডিটর লাগবে এবং একটি ব্রাউজার লাগবে। টেক্সট এডিটর অনেকগুলো আছে, তার মধ্যে হচ্ছে যেমন অ্যাটম, ভিএস কোড, মানে ভিজুয়াল স্টুডিও কোড, যেটা সেটাকে সংক্ষেপে ভিএস কোড বলে, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, ব্র্যাকেটস, অনেকগুলো আছে। তো এদের মধ্যে আমি ভিএস কোডকেই প্রিফার করবো আর কি। আমার খুব পছন্দের কোড এডিটর এটি। আর ব্রাউজারের জন্য আমি গুগল ক্রোমকে প্রেফার করবো, কারণ ডেভেলপারদের ফার্স্ট চয়েস হচ্ছে গুগল ক্রোম। ওকে। তো ভিজুয়াল স্টুডিও কোডটা, আপনারা ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইটে গেলেই আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোডের অপশন আছে এখানে। এখানে আপনারা চাইলে ম্যাক যারা ইউজ করেন ম্যাকের জন্য আছে, উইন্ডোজ এর জন্য, লিনাক্স যারা ইউজ করেন লিনাক্স এর জন্য আলাদা আলাদা অপশন আছে এখানে। তো আপনারা এখানে থেকে খুব সহজেই ইজি ভাবে ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করতে পারবেন। ওকে। তো এইচটিএমএল ফাইল ক্রিয়েট করার জন্য আমার ফাইলের নামের শেষে ডট এইচটিএমএল যে এক্সটেনশনটা আছে সেটা ইউজ করতে হবে। আর ইন্ডেক্স ডট এইচটিএমএল লেখার কারণ হচ্ছে আপনি যে কোনো ওয়েবসাইটের যখন ওপেন করবেন তার হোম পেজটাই কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল হয়ে থাকে। তো আসেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি এবং এইচটিএমএল ফাইল ক্রিয়েট করি। তো এইচটিএমএল ফাইল ক্রিয়েট করার জন্য আপনার পিসির যে কোনো জায়গা থেকে, যে কোনো ড্রাইভ থেকে, যেখান থেকে আপনি খুব সহজেই আপনার ফোল্ডারটা পেতে পারেন, সেখানে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন আর কি। তো আমি এখানে ডাউনলোডস থেকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। তো ফোল্ডারের নাম আমি দিচ্ছি এইচটিএমএল। ওকে, আমাদের ফোল্ডার করা শেষ। তো এবার আমি আমার টেক্সট এডিটরে চলে যাই। আমি যে টেক্সট এডিটরটা আজকে ইউজ করবো সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো আমি কোড এডিটরটা ওপেন করে নিচ্ছি। তো এখানে যে ফাইল অপশন আছে, ফাইল অপশন থেকে এখান থেকে আপনি ওপেন ফোল্ডার ওপেন করতে পারেন, অথবা এখান থেকেও আপনি ফোল্ডারটা ওপেন করতে পারেন। তো আমি ফাইল থেকে ওপেন ফোল্ডারে যাচ্ছি। ওপেন ফোল্ডার থেকে এই যে আমাদের দেখছেন এইচটিএমএল ফাইলটা, সেটা আমরা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার। ওকে, আমাদের ফোল্ডারটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে কি করব? এখানে এই এইচটিএমএল যেই ফোল্ডারটা আছে এখান থেকে আমরা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে নেব। তো আমি ফাইলের নাম দিচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, আমাদের কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আমরা এভাবে এইচটিএমএল ফাইলটা ক্রিয়েট করতে পারি। তো আমরা আবার আমাদের স্লাইডে চলে যাই। আচ্ছা, এবার হচ্ছে চলেন আমরা এবার এইচটিএমএল ট্যাগ নিয়ে আলোচনা করি আর কি। তো এইচটিএমএল ট্যাগ হচ্ছে কোনো ওয়েবসাইটের বেসিক বিল্ডিং ব্লকস। এক একটা ট্যাগ এক এক রকম ইনফরমেশনে ব্যবহার করা হয়। আর অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমাদের ট্যাগের নাম দিতে হয়। যেমন এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্গেল ট্যাগ দিয়ে স্টার্টিং ট্যাগ এটা, আর এটা হচ্ছে আমাদের এন্ডিং ট্যাগ। আর এর মাঝখানে আমাদের থাকবে হচ্ছে কন্টেন্ট। তো এক্সাম্পল যদি আমরা দেই তাহলে এখানে একটা হেডিং ট্যাগ আছে, H1 ট্যাগ। তো হেডিং ট্যাগ শুরু হয়েছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আর শেষ হয়েছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে। আর মাঝখানে আমাদের কন্টেন্ট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ট্যাগ নিয়ে, ট্যাগের সিনট্যাক্স কিভাবে দিতে হয় আর কি। এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার।
HTML এর বেসিক স্ট্রাকচার। প্রথমে আগে আমাদের লিখতে হবে doctype HTML এক্সক্লেমেশন চিহ্ন doctype HTML। তো doctype HTML দ্বারা কি বোঝানো হয়েছে আসুন জানা যাক। আপনি HTML এর কোন ভার্সনটা ইউজ করছেন ব্রাউজারকে বোঝানোর জন্য এই doctypeটা ইউজ করা হয়, কারণ আমরা তো কোনো ওয়েবসাইট ব্রাউজ করি ব্রাউজার দিয়ে, তাই না? তো প্রথমে আগে doctype HTML লেখা হয়েছে, তারপরে HTML ট্যাগ শুরু, HTML ট্যাগ শেষ। তার ভিতরে আমার লেখা হয়েছে হেডিং ট্যাগ, হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। মাঝখানে আমাদের টাইটেল, তারপরে আমার আছে বডি ট্যাগের ভিতরেই কিন্তু একটা ওয়েবসাইটের যাবতীয় যত কিছু সবকিছু এই বডি ট্যাগের ভিতরেই করা হয়। তো হেড ট্যাগের ভিতরে আমার টাইটেল ইউজ করা হয়, আর যত ধরনের লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো আমার এই হেড ট্যাগের মাঝখানে ইউজ করা হয়। তো চলেন আমরা একটু কোডে যাই। তো আমরা তো প্রথমেই আগে আমাদের HTML যে ফাইলটা আছে সেটা আমরা ক্রিয়েট করে ফেলেছি, index.html ফাইল। তো আমরা আমাদের যেই বেসিক স্ট্রাকচারটা দেখলাম HTML এর, সেটা আমরা এখানে ক্রিয়েট করি আমাদের কোড এডিটরে। তো অ্যাঙ্গেল ব্র্যাকেট, এক্সক্লেমেশন চিহ্ন, তারপর হচ্ছে ডক টাইপ HTML। তারপরে আমাদের HTML দিয়ে শুরু আর HTML দিয়ে শেষ। এটার ভিতরে আমার থাকবে হেডের ভিতরে আমার দিতে হবে টাইটেলটা হচ্ছে আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে যাবেন, যেমন আমরা এই যে ভিজুয়াল স্টুডিও কোডের যে ওয়েবসাইটটা, সেখানে গেলে আপনি দেখতে পারবেন এই যে উপরে এখানে টাইটেল দেওয়া আছে। এই টাইটেলটাই হচ্ছে এই হেডের ভিতরে যে টাইটেলটা দেওয়া হয় এটা। তো আমরা একটা টাইটেলের, আচ্ছা আমরা আগে স্ট্রাকচার তৈরি করি, তারপরে আমরা কাজ করবো আর কি। তারপরে আমার শুরু হয় হচ্ছে বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ। এটা হচ্ছে আমার HTML এর বেসিক স্ট্রাকচার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি যদি এটা এখন রান করি, রান করলে কিন্তু এখন কিন্তু আমরা কিছুই দেখবো না, ঠিক আছে? আমরা কোনো কিছুই কিন্তু বডি ট্যাগের ভিতরে কোনো কিছুই কিন্তু লিখিনি। আর যেহেতু আমরা এখনো টাইটেল দিইনি, চলেন আমরা টাইটেলটা দিয়ে নিই। তো টাইটেলের নাম দেই HTML। তো এবার আমরা যদি ব্রাউজারে যাই, তাহলে আমরা আমাদের টাইটেলটা দেখতে পারবো। এই যে দেখেন আমাদের টাইটেলটা শো করেছে HTML। ওকে, তো আমাদের টাইটেলের কাজ শেষ। এবার আমরা বডিতে আসি। HTML এর অনেকগুলো ট্যাগ রয়েছে, তার মধ্যে একটি ট্যাগ হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ এরকম 6 রকমের হেডিং ট্যাগ আছে, হেডিং 1 থেকে হেডিং 6। হেডিং 1টা হচ্ছে সবচেয়ে বড়, আর হেডিং 6টা হচ্ছে সবচেয়ে ছোট ট্যাগ। তো আমি আপনাদেরকে সবগুলো ট্যাগে ইউজ করে দেখাবো এখানে। তো প্রথমে আমরা একটু কমেন্ট করি। HTML এ এভাবে কমেন্ট করতে হয়, অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন এক্সক্লেমেশন চিহ্ন, দুইটা হাইপেন, তারপর মাঝখানে আপনি যদি কোনো কন্টেন্ট লিখতে চান কোনো কন্টেন্ট লিখবেন, তারপর শেষ। এভাবে হচ্ছে HTML এ কমেন্ট করতে হয়। তো হেডিং ট্যাগ গুলো আমরা ইউজ করি। প্রথমে আমরা লিখি H1 দিয়ে হেডিং 1 কে বোঝানো হয়েছে, তো আমরা ওইভাবে লিখি দিস ইজ হেডিং 1। আমরা যদি একটু ব্রাউজারে যাই, তাহলে আমরা আমাদের হেডিংটা দেখতে পারবো, দিস ইজ হেডিং 1। ওকে, তারপরে বাকি হেডিং গুলো আমরা লিখি হেডিং 2, দিস ইজ হেডিং 2। দেন হচ্ছে হেডিং 3, দিস ইজ হেডিং 3। আমি চেষ্টা করব আপনাদেরকে এই টিউটোরিয়ালের মাধ্যমে HTML এর যত কিছু আছে সবকিছু কভার করার জন্য। তো আমরা হেডিং 4টা লিখি, দিস ইজ হেডিং 4। হেডিং 5, this is হেডিং 5। আর আমাদের আছে হেডিং 6।
HTML এ হেডিং এই 6টা। দিস ইজ হেডিং 6। তো আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, তো গেলে দেখতে পারবো আমাদের সবগুলো হেডিং এখানে শো করছে। ঠিক আছে, তো HTML এ এটা গেল হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। HTML এ আরেক ধরনের ট্যাগ আছে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ওয়েবসাইটে আমরা কন্টেন্ট লেখার জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করে থাকি। তো প্যারাগ্রাফ ট্যাগ এখানে ডামি টেক্সটের জন্য আপনারা একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে লরেম ইপসাম। লরেম ইপসাম, এই যে দেখতে পাচ্ছেন লরেম ইপসাম জেনারেটর। এখান থেকে আপনারা ডামি টেক্সট গুলো কপি করে আপনাদের এক্সাম্পল হিসেবে আর কি দেওয়া যেতে পারে। তো আমি এগুলো এটা কপি করি, এখান থেকে কপি করে পি ট্যাগের মাঝখানে দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের পি ট্যাগ, মানে প্যারাগ্রাফ ট্যাগ আর কি। তো আমরা যদি এখন ব্রাউজারে যাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের প্যারাগ্রাফটা শো করেছে। ঠিক আছে, তো আপনার ইচ্ছা করলে ভিজুয়াল স্টুডিও কোড থেকেও আপনারা লরেম ইপসামটা আনতে পারেন। তার জন্য আপনাদের হচ্ছে লিখতে হবে প্যারাগ্রাফ ট্যাগের মাঝখানে লরেম। দেখেন আমার এখানে কিন্তু শো করছে লরেম। আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, আপনার প্যারাগ্রাফটা এখানে অটো চলে আসবে। যদি আমরা দেখি, এই যে দেখেন। ঠিক আছে, তো আমাদের প্যারাগ্রাফ ট্যাগ গেল। আমাদের আরো অনেকগুলো বেসিক কিছু ট্যাগ আছে। যেমন আমরা যদি চাই যে লরেম ইপসাম এই যে লেখাটা আছে, এই লেখাটা যদি আমরা বোল্ড করতে চাই, সেই জন্য আমাদের বোল্ড ট্যাগ আছে, বি ট্যাগ। এটা হচ্ছে কোনো লেখাকে আপনি বোল্ড যদি করতে চান। তো লরেম ইপসাম লেখাটাকে আমি বোল্ড করতে চাচ্ছি। আমরা যদি একটু ব্রাউজারে যাই, তাহলে দেখবো আমরা যে আমাদের লরেম ইপসাম লেখাটা বোল্ড হয়ে গেছে। বোল্ডের মতো বি ট্যাগের মতো আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে আমাদের স্ট্রং ট্যাগ। তো আমি আরেকটা প্যারাগ্রাফে দেখাই স্ট্রং ট্যাগটা। তো আমি চাচ্ছি এখানে সেকেন্ড যে প্যারাগ্রাফটা আছে আমাদের, এই প্যারাগ্রাফে আমাদের স্ট্রং ট্যাগটা ইউজ হোক। স্ট্রং। দেখেন এই যে ইপসাম ডলার যে লেখাটা আছে, এটা কিন্তু আমাদের বোল্ড হয়ে যাবে। সেম কাজ করে, স্ট্রং এবং বোল্ড এই দুটো ট্যাগই কিন্তু আমাদের সেম কাজ করে। তো এবার আমি যদি চাই যে আমাদের এই সিম্পলি যে লেখাটা আছে এটা আমরা ইটালিক করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের আই ট্যাগ। আই মানে হচ্ছে ইটালিক আর কি। তো ইটালিক ট্যাগের মাধ্যমে আমরা এই সিম্পলি যে লেখাটা আছে, ওয়ার্ডটা আছে, এটাকে আমরা ইটালিক করতে পারবো। দেখেন আমাদের সিম্পলি যেই লেখাটা আছে সেটা কিন্তু আমাদের ইটালিক হয়ে গেছে। তো আরো অনেক ট্যাগ আছে, তার মধ্যে আরেকটা ট্যাগ হচ্ছে মার্ক ট্যাগ। আপনি যদি কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স যদি আপনি মার্ক করতে চান আপনার ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনি মার্ক ট্যাগ ইউজ করতে পারেন। তো আমি চাচ্ছি যে আমাদের এই হেডিং এর ভিতরে যেই দিস লেখাটা আছে, দিসটা মার্ক হোক। তো মার্ক শুরু, মার্ক শেষ। তো দিস লেখাটাকে আমরা কিন্তু মার্ক করলাম। তো আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, তাহলে আমরা দেখতে পারবো দিসটা মার্ক হয়ে গেছে। ঠিক আছে, তো ইটালিকের মতো আমাদের আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে আমাদের এমফেসাইজড ট্যাগ। তো সেটা সেটা হচ্ছে ইএম, সেটাকে প্রকাশ করা হয় হচ্ছে ইএম দ্বারা। তো আমি চাচ্ছি যে আমার এই হেডিং, দিস ইজ হেডিং 2 পুরোটাই আমাদের এমফেসাইজড হোক। আমি যদি ব্রাউজারে যাই, এই যে দেখেন আমাদের দিস ইজ হেডিং 2, এটা এমফেসাইজড হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা যদি চাই যে কোনো লেখাকে আমরা ছোট করতে, তো সেজন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের স্মল ট্যাগ। তো আমি চাচ্ছি আরেকটা আমি হেডিং নিই, আমাদেরকে আরেকটা হেডিং নিয়ে এক্সাম্পল দেখাই। ধরেন আমি H2 দিলাম, 2 দিয়ে এখানে দিলাম দিস ইজ হেডিং, দিস ইজ হেডিং। তো আমি এখানে স্মল ট্যাগ ইউজ করে দেখাই আপনাদেরকে যে স্মল ট্যাগ ইউজ করলে কি হয়।
তো আমরা যদি একবার ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে আপনি দেখতে পারবেন যে আমাদের হেডিংটা কিন্তু ছোট হয়ে গেছে, স্মল হয়ে গেছে। ঠিক আছে? তো স্মল ট্যাগের মাধ্যমে আমরা কোনো লেখাকে ছোট করতে পারি। তো আরেকটা যে ব্যাপার আছে সেটা হচ্ছে, আরেকটা ট্যাগ আছে সেটা হচ্ছে কোটেশন ট্যাগ। তো কোটেশন ট্যাগের মাধ্যমে আমরা কোনো কিছু কোট করতে পারি। তো আমরা চাচ্ছি যে আমাদের সিট্যামেট এই যে সেন্টেন্সটা আমাদের আছে, সরি, এই যে সেন্টেন্সটা আছে আমাদের ফুল স্টপের আগ পর্যন্ত, এই সেন্টেন্সটাকে আমরা কোট করতে চাচ্ছি। তো তার জন্য আমাদের কি ট্যাগটা ইউজ করতে হবে? কিউ ট্যাগটা। কিউ ট্যাগের মাধ্যমে আমরা কোনো সেন্টেন্সকে কোটেশনে রূপান্তর করতে পারি। কিউ ট্যাগটা আমরা ইউজ করি। এবার আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন আমাদের এই সেন্টেন্সটা কিন্তু ডাবল কোটেশনের ভিতরে কোট হয়ে গেছে। ঠিক আছে? এবার আসি আরেকটা ট্যাগ নিয়ে, আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আপনারা হয়তো গণিতে অনেকে করেছেন, সূত্র করেছেন আর কি, a প্লাস বি হোল স্কয়ার যে সূত্রটা, সেখানে আপনারা দেখে থাকবেন যে a প্লাস বি হোল স্কয়ার যেটা আছে সেটা কিন্তু আমাদের উপরে আছে। তো HTML এর মাধ্যমে আমরা কোনো লেখাকে এরকম উপরে নিতে পারি। তো সেটার জন্য আমাদের হচ্ছে একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে আমাদের সাবট্র্যাক্ট বা সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কোনো লেখাকে উপরে নিতে পারি। যেমন আমি চাচ্ছি যে এই যে দিস ইজ হেডিং, এখানে আমি চাচ্ছি যে ইজটা আমার উপরের দিকে যাক। তাহলে সেই জন্য আমার যে কাজটা করতে হবে সেটার জন্য আমার সাব ট্যাগ ইউজ করতে হবে, মানে সাবস্ক্রিপ্ট যে ট্যাগটা আছে সেটা ইউজ করতে হবে। তো সাব দিয়ে শুরু, সাব দিয়ে শেষ, and ওকে। তো আমরা সাবট্যাগ ইউজ করছি। এখন আমরা যদি দেখি এই লেখাটা আমাদের উপরে চলে গেছে, সরি নিচে চলে গেছে। সাবস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কোনো লেখাকে নিচের দিকে আনতে পারি। দিস ইজ হেডিং। ঠিক আছে? তো সাবস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কোনো লেখাকে নিচের দিকে আনতে পারি। আর আমার আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে আমার সুপারস্ক্রিপ্ট। তো সুপারস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কোনো লেখাকে, আমি একটু সরি ভুল করেছি, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্টের মাধ্যমে আর কি আপনি কোনো লেখাকে নিচের দিকে নিতে পারেন। যেমন ধরেন H2O, পানির যে সংকেতটা আছে সেখানে টুটা কিন্তু হাইড্রোজেনের নিচে আছে। তো এই সাবস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কোনো লেখাকে নিচের দিকে আনতে পারি। আরেকটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো সুপারস্ক্রিপ্টের আরেকটা এক্সাম্পল দেওয়ার জন্য আমরা এখানে H2 লিখি, একটা হেডিং লিখি, এখানে দেই হচ্ছে দিস ইজ another হেডিং। তো এখানে আমি চাচ্ছি যে আমার যে নাদার যে লেখাটা আছে সেটা আমার উপরের দিকে যায়। তো সেটার জন্য আমার যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমার সুপারস্ক্রিপ্ট। তো সুপারস্ক্রিপ্ট ট্যাগকে সংক্ষেপে এসইউপি লেখা হয় আর কি HTML এ। সুপারস্ক্রিপ্ট। তো এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, তাহলে দেখতে পারবো যে আমাদের অ্যানাদার যে ওয়ার্ডটা আছে সেটা আমাদের উপরে চলে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের ব্যবহার। ওকে, তো আমরা এবার একটু অন্যরকম ট্যাগের দিকে যাই। ঠিক আছে? আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটে ইমেজ আনার জন্য, সেক্ষেত্রে আমাদের কোন ট্যাগটা ইউজ করতে হবে? সেক্ষেত্রে আমাদের ইমেজ ট্যাগটা ইউজ করতে হবে। তো ইমেজ ট্যাগের জন্য আমাদের যেই কাজটা করতে হবে, IMG, এটা হচ্ছে ইমেজ ট্যাগ, দেন হচ্ছে লিখতে হবে SRC। এখানে IMGটা হচ্ছে ট্যাগ, ইমেজ ট্যাগ, আর সোর্স যেটা ডাবল কোটেশনের মাঝখানে দেখছেন, এটা হচ্ছে সোর্স অ্যাট্রিবিউট। এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট এবং এটার নাম হচ্ছে ট্যাগ। তো আমাদের ইমেজ শেষ। ঠিক আছে? তো আমরা যদি ইমেজ আনতে চাই, ইমেজের জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে, ভালো কয়েকটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি খুব সুন্দর সুন্দর ইমেজ ডাউনলোড করতে পারবেন আপনার পছন্দ মতো ওয়াইড হাইট দিয়ে। তো সেরকম একটা ওয়েবসাইট হচ্ছে পিক্সাবে, পিক্সাবে.com।
এই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ইমেজ এখান থেকে ওয়াইড হাইট দিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করি। তো এই ইমেজটা আমি নিই। এই যে দেখছেন এখানে ফ্রি ডাউনলোডের অপশন আছে, এখান থেকে আপনারা ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখানে এই ইমেজটা নিচ্ছি, এখানে আপনি পছন্দ মতো আপনার হোয়াইট হাইট দিয়ে নিতে পারবেন। ওকে, আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের এই যে আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন ইমেজটা আমরা যদি আমাদের ব্রাউজারে শো করাতে চাই, তার আগে আমাদের কিছু কাজ আছে। সেটা হচ্ছে আমরা যেই HTML এর যেই ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, সেই ফোল্ডারের ভিতরে আমাদের আরেকটি ফোল্ডার নিতে হবে। আমরা এই ফোল্ডারের ভিতরে জাস্ট আমাদের ইমেজগুলো রাখবো। তো ফোল্ডারের নাম আমরা দিই ইমেজেস, মানে এর ভিতরে আমাদের ইমেজগুলো থাকবে। তো আমরা এই ইমেজটা এখান থেকে কাট করে আমরা ইমেজেস ফোল্ডারের ভিতরে রাখি। তো আমরা এটার একটা রিনেম করি, শর্ট রিনেম দিই, আমি দিলাম ধরেন এ। আর আমার সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমার ইমেজের এক্সটেনশনটা মনে রাখতে হবে। এটা কি আমার পিএনজি তে আছে নাকি জেপিজি তে আছে। তো এবার আমরা আমাদের ইমেজটা আনি আমাদের ব্রাউজারে। তো তার আগে আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরে কিন্তু আমাদের ইমেজটা চলে এসেছে। তার আগে আমাদের কি করতে হবে, ইমেজেস আমরা যেই ফোল্ডারে আমাদের ইমেজটা রেখেছি সেই ফোল্ডারের নাম আমাদের ডিক্লেয়ার করতে হবে। দেন একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে আপনার যে ইমেজটা আপনি সেখানে রেখেছেন সেই ইমেজের নাম দিতে হবে। তো সেই ইমেজের নাম হচ্ছে a.png। তো আমরা যদি এবার আমাদের ব্রাউজারে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের ইমেজটা চলে এসেছে। তো আমাদের ইমেজটা অনেক বড়। তো তার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ইমেজের একটা নির্দিষ্ট ওয়াইড হাইট দিতে পারি। তো ইমেজের একটা নির্দিষ্ট ওয়াইড হাইট দিই, ধরেন আমি এখানে দিলাম 200 পিক্সেল ওয়াইড, আর হাইট দিলাম আমি 200 পিক্সেল। তো আপনি এখানে আপনার পছন্দ মতো ইমেজের ওয়াইড হাইট দিতে পারবেন। তো এবার যদি আমরা আমাদের ইমেজটা দেখি, এই যে দেখেন কত সুন্দর একটা নির্দিষ্ট সাইজ মতো চলে এসেছে। তো ইমেজ ট্যাগের ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অল্টার। তো অল্টারের কাজ কি? অল্টারের কাজ হচ্ছে ব্রাউজারে কোনো কারণে আপনার ইমেজটা যদি লোড না করে, তাহলে অল্টার ট্যাগটা শো করবে। তো অল্টার ট্যাগে আপনি আপনার ইমেজের প্রাসঙ্গিক যে কোনো একটা নাম দিতে পারেন। তো আমার ইমেজটা যেহেতু আছে একটা গার্ল, তো আমি এখানে দিয়ে দিলাম গার্ল ইমেজ। ঠিক আছে, তো অল্টার ট্যাগের কাজ হচ্ছে এটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা ইমেজ আনতে হয় একটা ওয়েবসাইটে। ওকে, তো এবার আমাদের আরেকটি অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট। আমরা টাইটেল অ্যাট্রিবিউট দেখানোর জন্য তার আগে আপনাদেরকে কি ট্যাগ নিই, কি ট্যাগ নিয়ে, তো এখানে আমি দেখলাম ল এন্ড সাম। তো টাইটেল অ্যাট্রিবিউটের কাজ কি, আগে আমি টাইটেল অ্যাট্রিবিউটটা এখানে দিয়ে নিই। টাইটেল দিলাম আর কি, এখানে ধরেন যে লরেন ইপসাম। টাইটেল অ্যাট্রিবিউটের কাজ কি? টাইটেল অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আপনি যখন ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে আপনি যখন ব্রাউজারে দেখবেন, এখানে যখন আপনি আপনার প্যারাগ্রাফের উপরে যখনই আপনি আপনার মাউসটা নিবেন, কার্সরটা নিবেন, কার্সরটা নেওয়ার সাথে সাথে এই যে দেখেন একটা বক্স আকারে আপনার এই প্যারাগ্রাফটা কি সম্পর্কে লেখা আছে সেটা কিন্তু শো করছে। লরেন ইপসাম, এরকম অনেক ওয়েবসাইটে দেখবেন যে সে কন্টেন্টের উপরে নিলে সেই কার্সরটা যদি নেওয়া হয়, তাহলে আপনার এই কন্টেন্টটা কি সম্পর্কে বলা আছে সেটা আপনার দেখায় আর কি। এই যে দেখতে পাচ্ছেন যে বক্স আকারে শো করছে লরেন ইপসাম, এটা হচ্ছে আমার টাইটেল অ্যাট্রিবিউটের কাজ। এবার আসেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আরেকটা ট্যাগ দেখাই। সেই ট্যাগটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের কাজ কি? অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে লিঙ্ক করা। আপনারা ওয়েবসাইটে গেলে দেখবেন যে এক পেজের সাথে আরেক পেজের লিঙ্ক, একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের নতুন লিঙ্ক। তো এই লিঙ্কগুলো কিভাবে দেয়? এই লিঙ্কগুলো দেয় হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। তো
অ্যাঙ্কর ট্যাগ শুরু হয় হচ্ছে এ দিয়ে, তারপরে অ্যাঙ্কর ট্যাগের পর আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করি, সেটার নাম হচ্ছে র্যাপ। এটার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। এর ভিতরে আমরা ইউআরএল দিই। তো তারপরে শেষ, এই হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগের কাজ। তো এর ভিতরে আমি একটা টেক্সট দিই যে জাস্ট ক্লিক হেয়ার। আমরা যদি আমাদের ব্রাউজারে এখন যদি যাই, আমরা কিন্তু আমাদের লিঙ্কটা দেখতে পারবো, ক্লিক হেয়ার। আমরা যদি এখন এখানে ক্লিক করি কোনো কিছু হবে না, কারণ আমরা ভিতরে কোনো ইউআরএল দিইনি। তো আমরা এখানে ভিজুয়াল স্টুডিও কোডের যেই ইউআরএলটা আছে সেটা আমরা দিয়ে দিই এখানে। এই ডাবল কোটেশনের ভিতরে ভিজুয়াল স্টুডিও কোডের ইউআরএলটা দিয়ে দিলাম। এবার আমরা যদি এখান থেকে আমরা যদি ক্লিক হেয়ারে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইটে চলে যাব। মজার না জিনিসটা? ওকে, তো আমরা আবার ব্যাক করি। তো আমরা চাচ্ছি যে আমাদের এই লিঙ্কটা এই সেম পেজে লোড হয়ে অন্য একটা ওয়েবসাইটে যাচ্ছে, এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে একটা ভিন্ন আরেকটা ট্যাব ওপেন হোক, অন্য ট্যাবে আমরা ওয়েবসাইটটা দেখব। তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে টার্গেট। ওটা লিখতে হয় টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, মানে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিয়ে আপনি নিউ একটা ট্যাবে ওপেন হবে আর কি। এই আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দেওয়া এটা বোঝানো হয়েছে। তো আমরা যদি এখন যদি ক্লিক হেয়ারে যদি ক্লিক করি, আমাদের নতুন একটা ট্যাবে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়েছে ভিজুয়াল স্টুডিও কোডে। মজার না জিনিসগুলো? ওকে, তো আচ্ছা, আরেকটা ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে ব্রেক ট্যাগ। আমরা যদি ধরেন কোনো কিছু যদি পাশাপাশি যদি একসাথে থাকে, সেই ক্ষেত্রে একটু নিচে উপর নিচে স্পেস করার জন্য আমরা ব্রেক ট্যাগটা ইউজ করি। এটা সিম্পলি একটা জিনিস, সেটা হচ্ছে জাস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্রেক, বিআর বিআর দিয়ে বোঝানো হচ্ছে ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগের মাধ্যমে নিচে একটু স্পেস তৈরি হয় আর কি। দেখলেন এখানে এক্সট্রা একটু স্পেস তৈরি হয়েছে এই প্যারাগ্রাফের সাথে এই লিঙ্কের। তো ব্রেক ট্যাগের কাজই হচ্ছে এটা। আচ্ছা, তো আমরা ইমেজ দেখলাম, লিঙ্ক দেখলাম। এবার আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটে ভিডিও আসুক, ধরেন অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখবেন যে ইউটিউবের ভিডিও আসে, সেটা কিভাবে আসে? তো তার জন্য আমাদের কি করতে হবে? সিম্পল, আমরা ইউটিউবে যাব, ইউটিউবে গেলাম। তো ইউটিউবে যাওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা, ধরেন আমি এই টম এন্ড জেরির ভিডিওটা চাচ্ছি আমার ওয়েবসাইট, ঠিক আছে? তার জন্য আমার কি করতে হবে? এই যে শেয়ার দেখছেন যে অপশনটা, শেয়ারে শেয়ারে, অথবা আপনি যদি এখান থেকেও চান এই যে কপি ভিডিও ইউআরএল, এখান থেকেও কপি করতে পারেন। তো আমি শেয়ার দিয়ে দেখাই। শেয়ারে যাবেন, শেয়ারে গেলে এখানে একটা অপশন দেখবেন, সেটা হচ্ছে এমবেড। তো এমবেডে ক্লিক করবেন। এমবেডে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন ইউটিউব আপনাকে কিছু কোড অফার করছে এই ভিডিওর জন্য। তো এটা আপনি এখান থেকে কপি করে আপনার যে কোড এডিটর আছে সেখানে নিয়ে যাবেন। তো আমি এখানে যাতে একসাথে না দেখায়, আমি এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করে নিচে জাস্ট ওই যে যেই কোডটা আমরা এখানে পেয়েছিলাম সেই কোডটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এবার যদি আপনি আপনার ব্রাউজারে যদি যান, দেখেন কত সুন্দরভাবে চলে আসছে আপনার ভিডিওটা। এবার আপনি এখান থেকে রান করতে পারবেন। আচ্ছা, এটা কোনো একটা প্রবলেম হয়েছে আর কি। তো এইভাবে আর কি আপনারা ইউটিউব থেকে আপনার ভিডিওটা আনতে পারেন। তো আমরা যদি অন্য একটা ভিডিও ট্রাই করি, আমরা যদি ধরেন এই ভিডিওটা যদি আমরা নিই, তাহলে এখান থেকে আমরা শেয়ার করি। এখান থেকে আমরা কপি করে নিলাম আমাদের কোডটা, এটা আমরা কেটে দিই। কেটে দিয়ে আমরা এই পেস্ট করে দিই এখানে। তো আমরা যদি যাই আমাদের ইয়েতে, আমাদের ব্রাউজারে, তাহলে দেখতে পারবো যে আমাদের HTML যে ফাইলটা আছে সেখানে আমরা দেখতে পারবো যে আমাদের ভিডিওটা চলে এসেছে। সুন্দর না ব্যাপারটা?
ওকে, তো এভাবে ইউটিউব থেকে আপনারা ভিডিও আপনাদের ওয়েবসাইটে শো করাতে পারবেন। এবার আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনারা অনেক সময় দেখবেন যে অনেক ওয়েবসাইটে গুগল ম্যাপ থাকে, ঠিক না? গুগল ম্যাপটা কিভাবে আনতে হয় ঠিক একই রকমই বলা যায় ইউটিউবের মতো। তো আমি এই ট্যাবগুলো কেটে দিই। গুগল ম্যাপের জন্য সিম্পলি ধরেন আমি এখন এখানে লিখলাম ঢাকা। এই যে দেখেন আমার এখানে গুগল ম্যাপটা শো করছে, তো আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন, এই যে দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে শেয়ার, ইউটিউবের মতো। শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলে আপনারা দেখবেন এই গুগলের এখানে এমবেড ম্যাপ, এখানেও তারা কিন্তু আমাকে এই ম্যাপের কোড অফার করছে। আপনি এখান থেকে জাস্ট সিম্পলি কপি এইচটিএমএল এ ক্লিক করবেন, কপি হয়ে গেছে। আপনি যদি এবার আপনার কোড এডিটরে পেস্ট করেন, এবার যদি আমরা একটু দেখি, এই যে দেখেন আমাদের গুগল ম্যাপ চলে এসেছে। তো এভাবে আমরা আমাদের ওয়েবসাইটে গুগল ম্যাপ আনতে পারি আর কি। ঠিক আছে, ওকে। এবার আমরা আসি আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আমাদের টেবিল। অনেক ওয়েবসাইটে দেখবেন যে টেবিলের মধ্যে স্টুডেন্টদের ডাটা থাকে বা বিভিন্ন কিছু ডাটা থাকে আমাদের টেবিলে। তো সেই টেবিল কিভাবে এইচটিএমএল এর মাধ্যমে ক্রিয়েট করা যায় সেই জিনিসটা আমরা এখন দেখব। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, টেবিল বানানোর জন্য আমাদের টেবিল ট্যাগ ইউজ করতে হবে। টেবিল শুরু, টেবিল শেষ। টেবিলের ভিতরে আমাদের দুইটা জিনিস করতে হবে, একটা হচ্ছে টেবিল রো, এটা হচ্ছে টেবিল রো। টিআর মানে হচ্ছে টেবিল রো। তো প্রথমে আমাদের টেবিলে কি থাকে, আমাদের টেবিলে থাকে হেডিং। তো টেবিলের হেডিংটা আমরা দিয়ে নিই। টেবিল হেডিংকে আমরা প্রকাশ করি হচ্ছে সংক্ষেপে টিএইচ দ্বারা। তো নেম, ধরেন এখানে আমি কিছু ডাটা দিব আর কি, ধরেন একটা স্টুডেন্টের আর কি যে ডাটাগুলো থাকে, নেম, তারপরে ধরেন দিলাম, এটা জাস্ট আমি হেডিং ডিক্লেয়ার করছি আর কি, নেম, ইমেইল, সরি, দেন হচ্ছে এখানে দিলাম ফোন। একটা স্টুডেন্টের নাম, ইমেল এবং ফোন নাম্বার থাকবে একটা টেবিলে। তো এটা হচ্ছে টেবিল রো। তারপরে হচ্ছে আবার টেবিল রো দিয়ে আমরা স্টুডেন্টের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দিব। তো ধরেন আমি এখানে, সরি, টেবিল ডাটার জন্য মানে স্টুডেন্টের ডাটার জন্য যে ট্যাগটা ইউজ করা সেটা হচ্ছে টিডি, মানে টেবিল ডাটা, মানে এই টেবিলের যে ডাটাগুলো আর কি আমরা এখানে দিব। ধরেন স্টুডেন্টের নাম দিলাম আমরা ধরেন মধু, স্টুডেন্টের ইমেল দিলাম আমরা ধরেন মধু@gmail.com। তারপরে ধরেন মধুর দিলাম আমরা হচ্ছে ফোন নাম্বার, একটা র্যান্ডম একটা নাম্বার দিয়ে দিলাম। এরকম আমরা স্টুডেন্টের আরো অনেক স্টুডেন্টের ডাটা এখানে অ্যাড করতে পারবো। তার জন্য আমরা এটা কপি করে নেই। কপি করে ধরেন এখানে আমি নামগুলো চেঞ্জ করে দেই, মধু, যদু, আর এখানেও নামটা চেঞ্জ করে দেই, যদু, আর এখানে দিলাম হচ্ছে কদু। তো আমাদের তিনজন স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের নাম হচ্ছে মধু, যদু আর কদু। তো আমরা যদি এখন যাই ব্রাউজারে, তাহলে দেখতে পাবেন এই যে দেখেন আমাদের কিন্তু টেবিল ক্রিয়েট হয়েছে, কিন্তু এটা কিন্তু টেবিলের মতো দেখাচ্ছে না, তাই না? তো তার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা টেবিলের এখানে বর্ডার দিয়ে নিব, বর্ডার 1 পিক্সেল দিয়ে নিলাম, আর একটা হোয়াইট দিয়ে নেই টেবিলের, সেটা হচ্ছে 600 পিক্সেল। তো টেবিলের আমরা একটা বর্ডার আর হচ্ছে উইডথ দিয়ে নিলাম। আমরা যদি এখন যদি যাই আমাদের ব্রাউজারে, দেখেন আমাদের কি সুন্দর একটা টেবিল তৈরি হয়ে গেছে, তাই না? ওকে, তো টেবিল কিভাবে ইউজ করতে হয়, টেবিল ট্যাগ ইউজ করে কিভাবে টেবিল বানাতে হয় আমরা সেটা দেখলাম। তো আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে লিস্ট।
লিস্ট দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আশা করি আমরা লিখলে বুঝতে পারবেন যে কোনটা অর্ডার লিস্ট আর কোনটা আনঅর্ডার লিস্ট। তো প্রথমে আগে আমরা আনঅর্ডার লিস্ট করি আর কি। তো আনঅর্ডার লিস্টকে ইউএল দ্বারা প্রকাশ করা হয়। তো আনঅর্ডার লিস্টের ভিতরে থাকবে হচ্ছে আমাদের লিস্ট ট্যাগকে এলআই দ্বারা প্রকাশ করা হয়। ধরেন এটার ভিতরে আমি কিছু দিলাম ম্যাঙ্গো, তারপরে ধরেন দিলাম জ্যাকফ্রুট, তারপরে ধরেন দিলাম আমি অ্যাপল। এগুলো হচ্ছে আমার আনঅর্ডার লিস্ট। এখন যদি আমরা ব্রাউজারে যাই, এখন কি দেখবো, এই দেখছেন এগুলো সব আনঅর্ডার লিস্ট, এগুলো কোনো অর্ডার নেই, সিরিয়াল মেনটেন হয়নি আর কি। আর যদি এবার আমরা দেখি অর্ডার লিস্টের কাজ, তাহলে অর্ডার লিস্টকে প্রকাশ করা হয় হচ্ছে ওএল দ্বারা। ওএল এর ভিতরে থাকবে আমার লিস্ট, এখানে আমরা দিলাম হচ্ছে সেই আমাদের পুরনো উদাহরণ মধু, দেন দিলাম হচ্ছে যদু, দিলাম হচ্ছে কদু। দেখেন আমাদের কিন্তু মধু যদু কদু অর্ডার লিস্টে আমাদের কিন্তু সবকিছু সিরিয়ালি এসেছে। এটা হচ্ছে অর্ডার লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আশা করি আপনারা এই সিম্পল ব্যাপারটা বুঝতে পেরেছেন কোনটা অর্ডার লিস্ট আর কোনটা আনঅর্ডার লিস্ট। আমাদের আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে এইচআর ট্যাগ। এইচআর মানে হচ্ছে হরিজন্টাল রুল, এটা একটা লাইন ক্রিয়েট করে। আমরা চাচ্ছি যে এই টেবিলের উপর একটা লাইন ক্রিয়েট হয়ে এটা সেপারেট হোক। তো সেই জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমার এইচআর ট্যাগ। মানে আমরা যদি একটা লাইন ক্রিয়েট করে দুটোকে পৃথক করতে চাই আর কি, তো এইচআর ট্যাগ আমরা ইউজ করি। এবার যদি আমরা ব্রাউজারে যাই তাহলে দেখতে পারবেন যে এখানে একটা লাইন ক্রিয়েট হয়েছে, দেখেছেন একটা লাইন ক্রিয়েট হয়েছে। তো এটা হচ্ছে এইচআর ট্যাগ। ওকে, আশা করি আপনারা অ্যাট্রিবিউট কি আর ট্যাগ কি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা সবসময় দেখি যে কোনো একটা ওয়েবসাইটে যদি আমরা যাই, ধরেন আমি যে ভিজুয়াল স্টুডিও কোডে যে গিয়েছিলাম, সেখানে আপনারা দেখবেন যে উপরে যে টাইটেলটা আছে, আচ্ছা একটু লোড হচ্ছে আর কি। আমি যদি ভিজুয়াল স্টুডিও কোডের যে ওয়েবসাইটটা আছে সেখানে আমি যাই, সেখানে গেলে দেখতে পারবেন আপনারা যে টাইটেলের সাথে একটা লোগো আছে, এই লোগোটার নাম হচ্ছে ফ্যাব আইকন। আমরা এখন আমাদের যে ওয়েব পেজটা আছে সেখানে আমরা আমাদের ওয়েবসাইটে এখানে আমরা চাচ্ছি যে এই টাইটেলের সাথে একটা লোগো দিতে। তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, হেডের ভিতরে আমাদের সেই ফ্যাব আইকনটা দিতে হবে। তো ফ্যাব আইকনের জন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে লিঙ্ক র্যাপ মানে তো আমরা তো একটু আগে আলোচনা করেছি, র্যাপ মানে হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। তো র্যাপের ভিতরে আমরা ইমেজ দিতে চাচ্ছি, লোগো ফ্যাব আইকনটা দিতে চাচ্ছি। তো আমরা যে ইমেজটা ডাউনলোড করেছি, তো এই ইমেজটাই আমরা ওখানে দেই ফ্যাব আইকন হিসেবে। তো তার জন্য আমাদের কি কাজ করতে হবে, সেম প্রসেস, ওই ইমেজটা আমরা যেভাবে আমাদের ওয়েবসাইটে আনতাম ঠিক সেভাবে। প্রথমে আগে আমাদের ইমেজের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা ডিক্লেয়ার করতে হবে, তারপরে আমাদের ইমেজের নেমটা দিতে হবে, দেন রিলেশন আইকন। তো আমরা যদি এখন যদি আমাদের ব্রাউজারে যাই, যে দেখেন আমাদের কিন্তু টাইটেলের সাথে আমাদের এই ফ্যাব আইকনটা চলে এসেছে। আশা করি আপনারা এভাবে টাইটেলের সাথে আপনার ফ্যাব আইকনটা দিতে পারবেন। তো এইচটিএমএল এর মধ্যেও কিন্তু কালার করা যায়, সেটাকে আমরা ইনলাইন সিএসএস ও বলে থাকি আর কি। তো এইচটিএমএল এর এই কোডের ভিতরে কিভাবে কালার করে সেটা আমরা একটু দেখি। তো আমি তার জন্য নিচে আসি, এখানে আমরা একটা হেডিং ট্যাগ নিই, হেডিং ট্যাগ নিয়ে এখানে লিখি দিস ইজ
This is a new heading. This is a new heading. যেটাকে যদি আমরা কালার করতে চাই তার জন্য আমাদের কি করতে হবে? H1 এর ভিতরে আমাদের স্টাইল ইউজ করতে হবে। এখানে আমরা যদি চাই, ধরেন আমি এখানে রেড কালার যদি করতে চাই, তাহলে আমরা এখানে কালার দিতে পারবো। কালার দিয়ে ধরেন দিলাম রেড। এখন যদি আমরা যাই তাহলে দেখতে পারবো যে আমাদের হেডিংটা কিন্তু লাল হয়ে গেছে। এভাবে আমরা আমাদের HTML এর ভিতরে আমরা কালার করতে পারি। আমরা এটা সাইজ বড় ছোট করতে পারি, সবকিছু করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন HTML এর ভিতরে আমাদের কিভাবে কালার ইউজ করতে হয়। আচ্ছা, আপনি যদি চান যে কোনো ইমেজ লিংক হোক, যে আমাদের এই ইমেজটাতে আমরা ক্লিক করব এটাই লিংক হয়ে যাবে, তো তার জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন আমি আবার এখানে অ্যাঙ্কর ট্যাগ দিই। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি ভিজুয়াল স্টুডিও কোডের যে ইউআরএলটা আছে সেটা আমরা দিয়ে দিই এখানে। দেন এর ভিতরে আমরা আমাদের ইমেজটা যেভাবে ইউজ করেছি, আমাদের ওয়েবসাইটে ইমেজ আনার জন্য যেভাবে আমরা ইমেজ ট্যাগটা ইউজ করেছি, ঠিক সেভাবেই আর কি ইউজ করবো আর কি। ইমেজ সোর্স ইমেজেস স্ল্যাশ আমাদের যে ইমেজটা আছে সেটা, দেন আমরা ইমেজ শেষ করি। এবার যদি আমরা আমাদের ব্রাউজারে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ইমেজটা কিন্তু লিংক হয়ে গেছে। এই যে দেখেন আমাদের কার্সরে কিন্তু আঙ্গুলের নির্দেশ করছে, মানে এটা লিংক হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি ইমেজের উপরে, তাহলে আমাদের কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন, এখানে বেসিক যে ট্যাগ গুলো আছে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে উপরের দিকে যদি আমরা যাই, আমাদের এই হেড যে ট্যাগটা আছে, এই হেডের ভিতরে কিন্তু আমরা সমস্ত লিংক করব। তো হেডের ভিতরে আমাদের আরেক ধরনের ট্যাগ আছে যেটার নাম হচ্ছে মেটা ট্যাগ। তো আমি লিখি মেটা ট্যাগটা আগে, তারপরে আপনাদেরকে বুঝাচ্ছি আর কি। মেটা ক্যারেক্টার সেট, 4 সেট মানে হচ্ছে ক্যারেক্টার সেট, ডাবল কোটেশন, দেন UTF-8। UTF-8টা হচ্ছে একটা ইনকোডিং ফরম্যাট, যার মানে হচ্ছে আপনি UTF-8 এর মানে হচ্ছে আপনার এখানে যাতে সব ইউনিকোড গুলো সাপোর্ট করে। তো আমার আরেকটা মেটা ট্যাগ দেখি, মেটা নেম ভিউপোর্ট, দেন হচ্ছে কন্টেন্ট হোয়াইট ইকুয়াল ডিভাইস হোয়াইট, দেন এখানে হচ্ছে আমি কমা দিই ইনিশিয়াল। ওকে, এই হাবিজাবি লেখাটা তো আপনাদের কাছে মনে হচ্ছে যে আমি কি লিখছি হাবিজাবি লেখাটা। তো আপনার HTML রেসপন্স করে, এই মেটা ট্যাগটা রেসপন্স করে, মানে আপনার ওয়েবসাইটটা তো ধরেন বিভিন্ন ডিভাইসে ওপেন হতে পারে, যেমন মোবাইলে ওপেন হতে পারে, আপনার কম্পিউটারে ওপেন হতে পারে, বা লার্জ কোনো মনিটরে বা ট্যাবে, মানে যে কোনো কিছুতে ওপেন হইতে পারে। তো কোথায় ওপেন হচ্ছে সেই অনুসারে মেটা ট্যাগটা আপনার রেসপন্স করে। তো আশা করি আপনারা এই মেটা এই দুটো ট্যাগের ব্যবহারও আপনারা বুঝে ফেলেছেন। তো এগুলো ছিল আমাদের HTML এর বেসিক ট্যাগস। এখন আমি আপনাদেরকে HTML5 সিমেন্টিক ট্যাগ নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে আমার HTML5 সিমেন্টিক ট্যাগের, ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের লেআউট। এগুলো হচ্ছে HTML5 সিমেন্টিক ট্যাগস। এই যে হেডার, ন্যাপস, সেকশন, আর্টিকেল, সাইট, ফুটার, যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো। তো হেডারে আমরা কি কাজ করব? হেডারে আমরা আমরা কিন্তু মূলত কোনো ওয়েবসাইট যখন ক্রিয়েট করব তখন কিন্তু আমরা আসলে HTML5 এর যে সিমেন্টিক ট্যাগ গুলো আছে এগুলোই মূলত আমরা ইউজ করব।
তো হেডারে আমরা লোগো, সোশ্যাল মিডিয়া লিঙ্ক এই টাইপের জিনিসগুলো আমরা ইউজ করে থাকি। ন্যাপ ট্যাগে আমরা ন্যাপ বার বা মেনু বার যেটা আমরা বলি সেটা ইউজ করে থাকি। আর সেকশনে আমরা কোনো কন্টেন্ট, সেকশন হচ্ছে আমরা কোনো কন্টেন্ট, ইমেজ এই টাইপের জিনিসগুলো আমরা ইউজ করি। আর আর্টিকেল যে ট্যাগটা আছে, আর্টিকেল ট্যাগে আমরা ব্লগ পোস্ট, আর্টিকেল পোস্ট এই জিনিসগুলোর কাজ করতে পারি। আর অ্যাসাইডে আমরা সাইড বার যে কন্টেন্ট গুলো আছে সেই সাইড বার কন্টেন্ট দিতে পারি। আর ফুটারে তো আমরা ফুটারে আমরা ওই যে কপিরাইট যেই ব্যাপারটা থাকে, যে কপিরাইট এত 2020 যে জিনিসগুলো থাকে কপিরাইট, তারপর প্রাইভেসি পলিসি, তারপর ফুটারে আমরা মেনু দিতে পারি। ন্যাপ বারে যে জিনিসগুলো আমরা কল করি ওখানে ফুটারে আমরা এই জিনিসগুলো দিতে পারি, কোম্পানি নেম দিতে পারি। এই ব্যাপারগুলো আমরা এখানে শো করাতে পারি। তো চলেন আমরা HTML5 দিয়ে, HTML5 এর সিমেন্টিক ট্যাগ দিয়ে ছোট একটা ব্লক সাইট বানাই। এটা একদমই সিম্পল, আপনাদের জাস্ট HTML5 এর যে ট্যাগের যে এক্সাম্পল গুলো আছে সেটা দেওয়ার জন্য আর কি বানাচ্ছি। চলেন আমরা কোড এডিটরে চলে যাই। তো আমরা এখানে একটা নিউ একটা ফাইল নেই, আমাদের যে HTML যে ফোল্ডারটা আছে এখানে তো আমরা একটা index.html নিলাম। আমরা নিউ একটা ফাইল নেই, সরি ফাইলের নাম দিই হচ্ছে আমরা ধরেন সিমেন্ট, না সরি আমরা যেহেতু ব্লগ বানাবো তো ব্লগ .html। আমরা এখন দেখবো যে HTML5 এর সিমেন্টিক যে ট্যাগ গুলো আছে সেগুলোর একটা উদাহরণ দেখবো আর কি। তো প্রথমে আগে আমাদের যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা আমরা ক্রিয়েট করি। তো আমরা এখানে টাইটেলে দেই, আমরা টাইটেলে দেই যে এটা হচ্ছে আওয়ার সরি মাই ব্লগ, টাইটেলের নাম দিলাম হচ্ছে মাই ব্লগ। তো বডির ভিতরে তো আমরা সমস্ত কাজ করব, আমি প্রথমেই বলেছি। তো প্রথমে আমরা আগে হেডার যে ট্যাগটা আছে সেটা কল করি, হেডার শুরু হেডার শেষ। তো হেডারের ভিতরে আমরা h1 ট্যাগ ইউজ করি। এখানে আমরা দিই যে আমাদের মাই ব্লগ, ঠিক আছে। আমরা এখন যদি এটা যদি আমরা রান করি, এই যে আমাদের মাই ব্লগ চলে এসেছে, একটা হেডিং দিলাম আর কি হেডারের ভিতরে। তারপরে আমরা সেকশন যেই ট্যাগটা আছে সেটা ইউজ করি। সেকশনের ভিতরে আমরা দিই হচ্ছে আর্টিকেল, আর্টিকেল ট্যাগটা ইউজ করি। তো আর্টিকেল ট্যাগের ভিতরে আমরা দেই হচ্ছে h3 ট্যাগ, এটা হচ্ছে ব্লগ, নাম দিলাম ব্লগ 1। ব্লগ 1 এর ভিতরে আমরা যদি কোনো আমরা কিছু কন্টেন্ট দিই, কন্টেন্ট গুলো আমাদের ছোট হবে, সেটার জন্য আমরা স্মল ট্যাগ ইউজ করি। পোস্টেড, মানে আমাদের এই ব্লগটা পোস্ট হয়েছে, পোস্টেড অন আজকে কয় তারিখ 28 নভেম্বর 28 নভেম্বর। আচ্ছা আমি এটা একটু সুন্দরভাবে লিখি, নভেম্বর 28। দেন এর মাঝে আমরা কিছু ডামি টেক্সট ইউজ করি, যেমন ধরেন লরেন ইসলাম। ঠিক আছে, আমরা এর মাঝে কিছু একটা লিঙ্ক দিই যে আমাদের এই লেখাগুলো যদি আমরা আরো পড়তে চাই সেটার জন্য আমরা একটা লিঙ্ক দিই, যে ওই লিঙ্কে গেলে আপনি লেখাগুলো বিস্তারিত পড়তে পারবেন। সেটার জন্য আমি একটা লিঙ্ক অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, এখানে জাস্ট হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম, যেহেতু আমরা এখন অন্য কোনো, এটা জাস্ট একটা এক্সাম্পল আর কি। ওইখানে দিয়ে দিলাম হচ্ছে রিড মোর। আমরা যদি এখন ব্রাউজারে যাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের প্রথম সেকশনটা তৈরি হয়েছে। তা আমরা এই সেকশনটাকেই আমরা কপি করি আর কি, কপি করে আরো দুটো সেকশন বানাই, এটার নাম দিই আমরা ব্লগ 2 এবং এটার নাম দিই আমরা ব্লগ
3। আমরা যদি ব্রাউজারে যাই তাহলে আমরা দেখতে পারবো ব্লগে তো সাধারণত কিছু ক্যাটাগরিজ থাকে না, তো আমরা সেই ক্যাটাগরিজ গুলো দিই। তো আমরা এখানে সিম্পলি লিখি history categories, এটা বড় হাতের দেই, দেন এখানে কিছু লিস্ট লিখি। ঠিক আছে, লিস্ট গুলো হবে হচ্ছে লিঙ্ক। আমরা চাচ্ছি যে লিস্ট গুলো আমাদের লিঙ্ক হোক, যেহেতু ক্যাটাগরিজ আমাদের ব্লগ পোস্টের ক্যাটাগরিজ গুলো সাধারণত লিঙ্কই হয়, তো আমরা এখানে লিঙ্ক দেই। তো LIA ref ঠিক আগের মতো আর কি। এর মাঝে আমরা দেই যে ক্যাটাগরি 1, দেন এটা আমরা কপি করি, এটার নাম দেই আমরা ক্যাটাগরি 2, এটার নাম দেই হচ্ছে আমরা ক্যাটাগরি 3। এবার যদি আমরা ব্রাউজারে যাই তাহলে আমরা আমাদের ক্যাটাগরি গুলো দেখতে পারবো। তো এবার আমরা আমাদের ফুটার যে ট্যাগটা আছে সেই ফুটার ট্যাগটা আমরা ইউজ করি। এখানে আমরা আমাদের কপিরাইটের যে ব্যাপারটা আছে সেটা দিব আর কি। ফুটার ট্যাগ শুরু, ফুটার ট্যাগ শেষ। এখানে আমরা পি ট্যাগ ইউজ করি। তো আমরা এখানে লিখি কপিরাইট। কপিরাইটের সিম্বল আনার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এম্পারসেন্ড যে চিহ্নটা আছে এটা দিয়ে তারপরে কপি। ঠিক আছে, কপিরাইট 2020। তো আমরা যদি এখন ব্রাউজারে যাই, এই যে দেখেন আমাদের কপিরাইটের সিম্বলটা চলে এসেছে। তো এটা ছিল আমাদের HTML5 এর HTML5 সিমেন্টিক ট্যাগস এর একটা উদাহরণ ছিল। তো আশা করি আপনাদের পুরো কোর্সটা আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি, আর ভুল ত্রুটি হলে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি HTML এর যত ধরনের ট্যাগ আছে সবগুলো ট্যাগ ইউজ করতে। তো এই ছিল ব্লগ HTML5 সিমেন্টিক ট্যাগস এর যে ব্যাপারটা। ও আচ্ছা, সরি, আমি যে জিনিসটা মিসিং করে গেছি সেটা হচ্ছে ফর্ম জিনিসটা আপনাদেরকে দেখানো হয়নি। তো ফর্মের জন্য আমি আমাদের যে প্রথম যে index.html-টা আছে সেখানে আমরা ফর্মটা ক্রিয়েট করি। তো ফর্মের জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ শেষ। দেন আমাদের একটা নতুন একটা জিনিস আসছে, এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট, সেটা হচ্ছে ডিপ ট্যাগ। তো আমরা ডিপ ইউজ করি। এটা হচ্ছে এক ধরনের ব্লক লেভেল এলিমেন্ট। এটার কাজ হচ্ছে মানে সেপারেশনের যে কাজটা আছে সেই কাজটা আর কি ডিপটা করে থাকে। তো ডিপের ভিতরে আমরা নেই লেভেল ট্যাগ। লেভেলের ভিতরে আমরা দিই হচ্ছে নেম। দেন আমরা এখানে ইউজ করি ইনপুট ট্যাগ, ইনপুট টাইপ। যেমন আপনারা ধরেন যখন ফেসবুকে যান, ফেসবুকে গেলে আপনারা দেখেন যে যখন আপনারা সাইন আপ করার সময় আপনার ওখানে ইনফরমেশন চায়, নেম, ইমেল, তারপরে আপনার জেন্ডার, এই যে জিনিসগুলো থাকে, তারপর বার্থডে, এই যে জিনিসগুলো থাকে, সেরকম একটা ফর্ম আমরা ক্রিয়েট করছি। তো নেমটা যেহেতু টেক্সট আকারে থাকবে, তো আমাদের টাইপটা হবে টেক্সট। তো নেম, এবং এটার নাম হবে হচ্ছে নেম। তো আমরা যদি এখন ব্রাউজারে যাই, আমাদের যে HTML যে এই যে দেখতে পাচ্ছেন নেমের ফর্ম ক্রিয়েট হয়েছে। অনুরূপ ভাবে আমরা অন্যান্য গুলো ক্রিয়েট করি ইমেলের জন্য। তো আমরা একটু সেপারেশনের জন্য এখানে ব্রেক ট্যাগটা ইউজ করতে পারি। আর ওখানে ডিপ দেই, আরেকটা ডিপ, দেন এখানে দেই লেভেল, এটার নাম দিয়ে হচ্ছে আমরা ইমেইল, দেন ইনপুট, এটার টাইপটা হবে হচ্ছে ইমেইল, যেহেতু আমরা এটা ইমেইলের কাজ করছি, ইমেইল। এটার নাম কি? এটার নাম হবে ইমেইল।
দেন নেম গেল, ইমেল গেল, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার। আমি এখানে আবার ব্রেক ট্যাগটা দিয়ে নেই, আরেকটা ডিপ নেই, ডিপে এখানে লেভেল দেই, লেভেলের ভিতরে আমি দিই হচ্ছে ফোন নাম্বার, ফোন। তো এটার টাইপটা আমার কি হবে, এটার টাইপটা হবে আমার নাম্বার, যেহেতু আমি এখানে নাম্বার ইউজ করছি, ইনপুট টাইপ নাম্বার। এটার নেমটা হবে ফোন। ব্র্যাকেট শেষ করি, দেন এখানে আবার আরেকটা ব্রেক ট্যাগ দিয়ে নিই। দেন আপনি চাচ্ছেন যে এখানে আমার মেসেজ করার যে ফর্মটা আছে সেটা থাকুক, তো তার জন্য আমি আবার ডিপ দেই, লেভেল, এটার ভিতরে আমি লিখি মেসেজেস। দেন এখানে আমি একটা ট্যাগ ইউজ করি, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। মেসেজের জন্য টেক্সট এরিয়া যে ট্যাগটা আছে সেটা ইউজ করতে হবে, আর এটার নাম দিই মেসেজ। আমি আপনাদেরকে একবারে রান করে দেখাবো। দেন ব্রেক ট্যাগ দেই, দেন জেন্ডারের যে ব্যাপারটা আছে, যে জেন্ডার মেল ফিমেল অ্যান্ড আদার্স এর যে ব্যাপারটা আছে সেটা আমি এখানে দেই আর কি। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, সিলেক্ট ট্যাগ ইউজ করতে হবে। সিলেক্ট ট্যাগের ভিতরে আপনার অপশন ইউজ করতে হবে। অপশনের ভিতরে এখানে আমি লিখি জেন্ডার, জেন্ডার সিলেক্টের যে ব্যাপারটা আছে সেটা দেখাচ্ছি। অপশনের ভিতরে এখানে দেই মেল, দেন হচ্ছে অপশন ফিমেল। ওকে, এটা সরি আমি এখানে ডিপের ভিতরে রাখতে ভুলে গেছি, ডিপ। ডিপ শেষ করি, দেন এখানে আমি একটা ব্রেক ট্যাগ দিই। আমরা একটু ব্রাউজারে যে আমাদের কাজগুলো একটু দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমার এখানে নেম, ইমেল, ফোন, মেসেজেস এর যে ব্যাপারটা আছে সেগুলো এখানে চলে এসেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বার্থডের যে ব্যাপারটা আছে সেটা দিই, ডিপ ডিক্লেয়ার করি আবার। তো ডিপের ভিতরে আমরা দেই হচ্ছে লেভেল, আগের মতোই লেভেল, এখান থেকে বার্থডে, দেন এখানে ইনপুট ট্যাগ, ইনপুট টাইপ, যেহেতু আমি এখানে বার্থডে, ডেটটা হবে হচ্ছে এখানে, টাইপটা হবে ডেট, আর নেমটা হবে বার্থডে। এখানে আরেকটা ব্রেক ট্যাগ দিই। তো আমাদের নেম গেল, ইমেল গেল, ফোন গেল, মেসেজেস, তারপর আমাদের জেন্ডারের যে অপশনটা সেটা হলো, বার্থডের অপশনটা হলো। এবার আমরা চাচ্ছি যে ফর্মটা আমাদের সাবমিট হোক, তো তার জন্য আমাদের কি কাজ করতে হবে, আমরা আরেকটা ডিপ নিই, ডিপের ভিতরে আমরা ফর্মটা সাবমিটের জন্য সাবমিট বাটন দিব। তার জন্য কি করতে হবে, আমাদের ইনপুট টাইপ ইকুয়াল সাবমিট, তারপরে নেম সাবমিট, আর ভ্যালুটা হবে এখানে সাবমিট। ওকে, তো আমরা ফর্মটা ক্রিয়েট করে ফেলাম। এবার যদি আমরা আমাদের ব্রাউজারে যাই তাহলে আমরা কিন্তু, আচ্ছা এখানে সম্ভবত ইমেজটা বড় হওয়ার কারণে আমাদের নিচের ফর্মটা শো করছে না। তো আমরা আমাদের যে লিংকের যে ইমেজটা আছে সেটা আমরা একটু ছোট করে নিই, হোয়াইট এই, ও সরি আমি কোথায় দিচ্ছি, ইমেজের এখানে হোয়াইট দিলাম হচ্ছে, এটা ছোট করে দিই আমি, এটা হচ্ছে দিলাম ধরেন 100 পিক্সেল, এন্ড হাইটটাও দিয়ে দিই, হাইটটাও দিয়ে দিই হচ্ছে
100 পিক্সেল। তো আমরা এবার একটু দেখি। ওকে, এবার দেখেন আমাদের ইমেজটা ছোট হয়ে গেছে। এবার আমাদের ফর্মটাও এখানে শো করছে। এই যে আমাদের নেম, ইমেইল, তারপরে আমার ফোন নাম্বার, এখান থেকে আপনি ফোন নাম্বার দিতে পারবেন, বা এখান থেকে আপনি এভাবে ফোন নাম্বার দিতে পারবেন। এখানে আপনি আপনার নাম দিতে পারবেন, মেসেজ করতে পারবেন, মেসেজের জন্য ফর্ম। আর এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করতে পারবেন। এখানে গেলে আপনি একটা সুন্দর ক্যালেন্ডারের মতো দেখতে পারবেন। এখান থেকে বার্থডে সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এটা সিলেক্ট করলাম, এই যে দেখেন এটা হচ্ছে সাবমিট বাটন। ওকে, তো আরেকটা যেটা ট্যাগ আছে সেটা হচ্ছে বাটন ট্যাগ। বাটনের মধ্যে আমরা বাটন ক্রিয়েট করতে পারি আর কি। তো এটা সিম্পলি বাটন, বাটন শুরু বাটন শেষ। এখানে দিলাম হচ্ছে ধরেন এখানে একটা দিলাম এক্সপ্লোর মোর। আমরা ব্রাউজারে যাই, দেখেন এখানে আরেকটা বাটন ক্রিয়েট হয়েছে, সেটা নাম হচ্ছে এক্সপ্লোর মোর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি HTML এর সবকিছু ক্লিয়ার করতে। HTML এর যত ট্যাগ আছে, HTML5 এর সিমেন্টিক ট্যাগ যেই ট্যাগটা আছে সেটা মোটামুটি আমরা একটা HTML5 সিমেন্টিক ট্যাগ দিয়ে HTML এর একটা ছোটখাটো প্রজেক্টও আমরা কিন্তু করে ফেলেছি। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।